গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? গুড মর্নিং। আমিও ভালো। হ্যাঁ, কিছু বললেন কেউ একজন? একদম সবাই ভালো। হুম হুম আচ্ছা। হুম। হ্যাঁ, বোধহয় অনেক সময় হয়ে যায় টেকনিক্যাল ইস্যুর জন্য। এবার সেটা হুম 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 ঠিক আছে, অসুবিধা নেই। আপনারা রেকর্ডিং ক্লাসটা শুনুন, ঠিক আছে? রেকর্ডিং ক্লাসটার মধ্যে আর দুটো আর দুটো সে তো অবশ্যই স্টাডি লিভ তো দিতেই হবে। হ্যাঁ বলুন। হুম ঠিক আছে, দেখা যাক না, এখন দেখা যাক। হুম ঠিক আছে, দেখছি। হুম ঠিক আছে দেখছি ওটা, টাইমিংটা। হুম ঠিক আছে, আমি টাইমিংটা দেখছি। ঠিক আছে। হ্যাঁ। হুম হুম বুঝতে পেরেছি। ঠিক আছে, দেখছি। হুম আচ্ছা, ওই আগের দিনের যে ক্লাসটা বলছিলেন, এবারে ওইটা আপনারা রেকর্ডিংটা শুনুন, ঠিক আছে? যখন রেকর্ডিংটা আপলোড হবে, ওটা শোনার পরে যদি কোনো ডাউট থাকে তখন আমরা সেই ক্লাস মানে সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। নেক্সট একটা রিভিশন ক্লাস নিয়ে সেটা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? এই আগের দিনের যে ক্লাসটার কথা বললেন, হ্যাঁ হ্যাঁ সেইটার জন্য। আচ্ছা, আজকে আমরা যেটা শুরু করব, হ্যাঁ বলুন বলুন। হুম বলুন বলুন বলুন। হুম 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 কোলন ক্যান্সারের ক্ষেত্রে মেজর যে ট্রিটমেন্ট, সেটা হচ্ছে কোলনটাকে সম্পূর্ণরূপে পরিষ্কার করা, ঠিক আছে? সেটাকে ডিটক্সিফাই করা ফার্স্ট থিং। সেকেন্ড হচ্ছে তার জন্য ফাইবার আমরা নিতে পারি, কিন্তু ইনসলিউবল ফাইবারটা নেব না, কারণ যেহেতু ক্যান্সার হয়েছে মানে সেই জায়গাটা অলরেডি একটা ক্ষত তৈরি হয়েছে। সেখানে যদি আবার আমরা ইনসলিউবল ফাইবার দিই, তার যে ফাইবার মানে তো সেটা একটা আঁশ জাতীয় জিনিস, তাহলে সেই জিনিসটা কিন্তু ওই যে ক্ষতস্থানগুলো রয়েছে সেখানে গিয়ে আরো ইরিটেশন তৈরি করতে পারে। সেজন্য সেটা আমরা দেব না, আমরা নর্মালি সলিউবল ফাইবার দিতে পারবো, এবং ওয়াটার ইনটেক রাখতে হবে বেশি করে। অ্যান্ড লাস্ট থিং যেটা, সেটা হচ্ছে প্রোটিন ইনটেক, যাতে করে ওই সেলগুলোকে আবার নতুন করে রিভাইভ করা যায়, ঠিক আছে? প্রথমত যে প্রত্যেকটা ক্যান্সারের ক্ষেত্রেই ডায়েটারি ম্যানেজমেন্টটা অলমোস্ট সেমই থাকে। প্রোটিন ইনটেক, হ্যাঁ প্রোটিন ইনটেকটা রাখতে হবে, উদ্ভিজ্জ অবশ্যই, তবেই আমরা সেখান থেকে ফাইবারও পাবো, প্রোটিনও পাবো। হুম 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 এটার সোর্স আপনাদের পড়তে হবে, সোর্সগুলো দেখতে হবে কোন সবজিগুলোর মধ্যে ইনসলিউবল রয়েছে, কোনগুলোর মধ্যে সলিউবল ফাইবার রয়েছে। মেইনলি একটা ভেজিটেবলস, একদম একদম মেইনলি একটা ভেজিটেবলসের মধ্যে আমরা সলিউবল এবং ইনসলিউবল দু ধরনের ফাইবারই পাই। এবার লিফি ভেজিটেবলসের মধ্যে ইনসলিউবল ফাইবারের পরিমাণটা বেশি হয়, সলিউবল ফাইবার কম হয়। আবার আমরা যদি সিরিয়াল প্রোডাক্টসের দিকে যাই, সিরিয়ালস বা পালসেস, সেক্ষেত্রে সলিউবল ফাইবারের পরিমাণটা বেশি হয়, ইনসলিউবিলিটিটা খুবই কম হয় বা থাকে না বললেই চলে। ওকে, আচ্ছা এবারে তাহলে আমরা আজকের টপিকটা শুরু করি। আজকের যে টপিকটা আমরা জানবো সেটা হচ্ছে ওল্ড এজ নিয়ে, ওল্ড এজের ডায়েটারি রিকোয়ারমেন্ট।
হুম, বলুন। হুম 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 সিমটম অবশ্যই। হুম, সেনসিটিভ হয়ে যাচ্ছে স্কিনটা। এই সবটাই হচ্ছে ক্যান্সার, মানে কি টক্সিনসগুলো ভরে যাচ্ছে, সেই টক্সিনসগুলো শরীরের মধ্যে বিষক্রিয়া তৈরি করছে, যার ফলে যে যে অংশে টক্সিনগুলো যাচ্ছে সেই জায়গার সেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সবার প্রথমে আমাদের টেস্ট বাড অ্যাফেক্টেড হচ্ছে, এটা একটা প্রধান সিমটমের মধ্যে থাকে। এই যে বলছেন মাঝে মাঝে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে পাচ্ছেন না, তো এটা হচ্ছে ব্লাড সার্কুলেশন প্রপার হচ্ছে না। আমাদের আইস এর মধ্যে যে টিস্যুসগুলো রয়েছে, যে ছোট ছোট সেলসগুলো রয়েছে, সেগুলোর মধ্যেও কিন্তু এই টক্সিন অ্যাকুমুলেশন হচ্ছে। সেই জন্য এই সমস্যাটা দেখা যায়, কারণ লাস্টের দিকে মানে কি তখন বডি অলরেডি পুরো টক্সিনে ভরে গেছে। ঠিক আছে, তো সেইটাই। হুম হুম সব সব সেলগুলোই তো নষ্ট হচ্ছে। এবার লিভার সেলও তো একই রকম ভাবে ড্যামেজ হচ্ছে, ফলে লিভারের যে নর্মাল ফাংশনটা সেটাও নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হুম 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 অবশ্যই। হুম 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 হ্যাঁ, সেটা তো জানলাম। হুম, আর আর কোনো প্রশ্ন আছে ক্যান্সার নিয়ে? হুম হ্যাঁ হ্যাঁ, জলের পরিমাণ বাড়ালে যতটা বিলিরুবিনটা আস্তে আস্তে করে বেরোতে থাকবে শরীর থেকে, মানে তখন টয়লেটের পরিমাণটা বেড়ে যাবে, যার ফলে ইউরিন কনসেন্ট্রেশন কমবে। হ্যাঁ, একদমই না। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, আর আর কোনো প্রশ্ন? এইগুলো নিয়ে আর কোনো প্রশ্ন নেই তো? হুম, একদমই। ঠিক আছে, চলুন তাহলে আজকে একটা শুরু করছি। আচ্ছা, এর আগে আমরা বিভিন্ন ডিজিজ নিয়ে পড়েছিলাম, কোন ধরনের ডিজিজে কীরকম আমরা ডায়েটারি ম্যানেজমেন্ট করব সেটা পড়েছি, বা বিভিন্ন ধরনের ডায়েট সম্পর্কে পড়েছি। আজকে আমরা যে এজ গ্রুপটা নিয়ে কথা বলবো, সেই এজ গ্রুপে কিন্তু আমরা চাইলেই সব খাবার দিয়ে দিতে পারি না, কারণ এই এজ গ্রুপের সাথে চলে আসে বেশ কিছু কমপ্লিকেশন। কখনো হয়তো হাড়ের ব্যথা হচ্ছে, কখনো দাঁত পড়ে যাচ্ছে, মাড়ি দুর্বল হয়ে যাচ্ছে, খাবার ঠিক মতো চিবিয়ে খাওয়া যাচ্ছে না, বা হয়তো সারাদিনে অ্যাক্টিভিটি লেভেল ভীষণ কমে গেছে, আফটার রিটায়ারমেন্ট খুব অ্যাক্টিভিটি লেভেল কমে গেছে। তো এরকম বিভিন্ন জিনিস কিন্তু দেখা যায়। এবার ওল্ড এজের ক্ষেত্রে আমরা ডায়েটারি ম্যানেজমেন্টটা কি করে করব, সেটা যখন আমরা ভাববো, তখন আগে আমাদেরকে দেখতে হবে যে ওল্ড এজ মানে কিন্তু এই নয় যে একটা এজ হয়ে গেল মানেই সেটা আমরা ধরে নিলাম ওল্ড এজ। ঠিক আছে, এখানে বিভিন্ন রকমের কমপ্লিকেশন আসবে, এটাই স্বাভাবিক, এই জিনিসটা কিন্তু একেবারেই নয়। একটা হেলদি এজিং প্রসেস বলতে আমরা বুঝি, একটা হেলদি এজিং প্রসেস বলতে বুঝি যেখানে এজিং অর্থাৎ আমাদের এজ বাড়াটা একটা বায়োলজিক্যাল প্রসেস, কিন্তু যখন সেটা আমরা নিজেরা সেই যে ডিজিজ, সেই যে কমপ্লিকেশনসগুলো রয়েছে তার সাথে যখন কোপ আপ করতে পারবো, আমরা ফিজিক্যালি, মেন্টালি এবং সোশ্যালি যখন কমপ্লিটলি ফিট থাকতে পারবো, সেইটা হচ্ছে একটা হেলদি এজিং। অর্থাৎ 60 বছর হয়েছে মানেই আমার পায়ের ব্যথা হতেই হবে, এটা কিন্তু নর্মাল নয়। যারা কন্টিনিউ তাদের লাইফস্টাইলটা মেনটেন করছে, 50-60 বছর বয়সে গিয়েও কিন্তু দেখা যায় যে তাদের কিন্তু সেই এজটা বোঝা যাচ্ছে না, বা আমরা অনেক সময় বলে থাকি যে বাবা এখনো এত বয়সেও তুমি এত ফিট বা এত কাজ করছো, এই জিনিসগুলো আমরা বলে থাকি। অনেক সময় ইনফ্যাক্ট আমাদের
জেনারেশনের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে আগে আমাদের যে মানে আমাদের আগের যে জেনারেশন সেই ক্ষেত্রে বলছি, বা আমাদের দাদু ঠাকুমা এই যে জেনারেশন, সেই রেসপেক্টে আমরা বলি কি যে তারা হয়তো এই এজেতেও এতগুলো কাজ করতে পেরেছে, বাট আমরা পারবো না। এটা আমরা বলে থাকি কারণ আমরা জানি যে আমাদের এখনকার যে লাইফস্টাইলটা রয়েছে না, সেটা অনুযায়ী আমরা কিন্তু এখন থেকেই অনেক বেশি অসুস্থ হতে শুরু করে দিয়েছি। ঠিক আছে, আগে 20 বছর 30 বছরে ডায়াবেটিস কি এটা ভাবাই যেত না, কারণ 30 বছর বয়সে গিয়ে স্ট্রেস আছে, ঠিক আছে, বা কারোর ডিপ্রেশন আছে, বা যদি বলি কারোর হাই কোলেস্টেরল, হাইপার টেনশন, এই জিনিসগুলো কিন্তু আগে ভাবাই যেত না। বাট এখন সেটা হচ্ছে। কেন হচ্ছে? আমাদের লাইফস্টাইলের জন্য। তাহলে আমাদের যখন আস্তে আস্তে করে এজটা ইনক্রিজ করছে, আমাদের যে এজিং প্রসেসটা সেটা কিন্তু 60-70 বছরের অনেক আগে চলে আসবে। সেটা 40-50 বছর থেকে কিন্তু আমাদের ওই এজিং প্রসেসটা স্টার্ট হতে থাকবে। এজিং প্রসেসটা স্টার্ট হওয়া মানে কি, আমার বডির যে সিস্টেমগুলো রয়েছে, এতগুলো সিস্টেম আমরা পড়েছি, ইমিউন সিস্টেম পড়েছি, নার্ভাস সিস্টেম পড়েছি, কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়েছি, ডাইজেস্টিভ সিস্টেম পড়েছি, এরকম বিভিন্ন সিস্টেম আমরা পড়েছি। এই সিস্টেমগুলো আস্তে আস্তে করে কাজ করা কমিয়ে দেবে। আগে যদি অনেক পুরনো যুগে যদি আমরা ফিরে যাই, সেখানে অ্যাভারেজ লাইফ স্প্যান ছিল 90 বছর, 100 বছর। তারপরে সেই অ্যাভারেজ লাইফ স্প্যানটা হয়ে গেল 70 থেকে 75 বছরে। এখন যদি আমরা ভাবি তাহলে কিন্তু এই অ্যাভারেজ লাইফ স্প্যানটা আরও কমে গেছে। আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই যারা ধরুন বড় বড় সেলিব্রিটি যারা, বা অনেক রিচ ফ্যামিলি থেকে বিলং করছে, এমন তো নয় যে তারা ট্রিটমেন্ট করাতে পারছে না, বাট স্টিল আমরা দেখি যে মিডল এজেতে কিন্তু তাদের অনেক কমপ্লিকেশন তৈরি হচ্ছে, বা কারো কারো মৃত্যু পর্যন্ত হচ্ছে। সেটা 50, 55, 60 বছরের আগেই কিন্তু এই সিচুয়েশনগুলো দেখা যাচ্ছে। এই সিচুয়েশনগুলো কেন দেখা যাচ্ছে? জাস্ট বিকজ অফ দি লাইফস্টাইল। তাই এজিং বলতে আমরা সেটাকেই বলবো যেখানে আমরা আমাদের ডিজিজটাকে কন্ট্রোল করতে পারবো, আমরা আমাদের বাইরের জগতের সাথে, আমাদের এনভায়রনমেন্টের সাথে কোপ আপ করতে পারবো, এবং আমাদের বডি ফিটনেসটাকে মেনটেন করতে পারবো। বয়স হয়েছে মানেই আমার অ্যাক্টিভিটি করার মতন ক্ষমতা নেই, এই জিনিসটা আমি যখনই আমার পুরো লাইফস্টাইল থেকে বাদ দিয়ে দিতে পারবো, সেটাই হচ্ছে একটা হেলদি এজিং আমরা বলে থাকি। এই হেলদি এজিং এর ক্ষেত্রে বেশ কিছু কমপ্লিকেশন দেখা যায়, যেরকমটা বললাম যে একটা এজিং হচ্ছে মানেই কিন্তু সেখানে অনেক ধরনের কমপ্লিকেশন চলে আসে। যেরকম সবার প্রথম আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে মাউথ ক্যাভিটি। আমরা একদম প্রথম শুরু করছি মাউথ ক্যাভিটি থেকে। তাহলে মাউথ ক্যাভিটির ক্ষেত্রে দুটো চেঞ্জেস দেখা যায়। একটা হচ্ছে আমাদের টেস্ট বাডের চেঞ্জেস, সেকেন্ড চেঞ্জটা হচ্ছে আমাদের ডেন্টাল স্ট্রাকচার। সো প্রথমে যে টেস্ট বাডের যে চেঞ্জেসগুলো দেখা যায়, সেখানে দেখা যাচ্ছে কি না, আমাদের যে টেস্ট বাডগুলো রয়েছে, যে প্যাপিলিগুলো রয়েছে, এইগুলো আস্তে আস্তে কমে যেতে থাকে, মানে তাদের সেন্সেশনটা কমে যাচ্ছে, যার ফলে আমরা কোনো খাবারই, অর্থাৎ একজন ওল্ড এজের জন্য তারা কোনো খাবারেই সেইভাবে স্বাদ বুঝতে পারে না। দেখবেন অনেকেই বলে যে আগে যে খাবারটা ভালো লাগতো হয়তো খেতে, তিনি এখন সেই খাবারটা পছন্দ করেন না, তার হয়তো সেই খাবারটা ভালো লাগছে না। আমরা হয়তো সেটাতে বলি যে কেন আগে তো তুমি এটা খেতে, এখন কেন খাচ্ছ না, এই জিনিসগুলো আমরা বলে থাকি। বাট ইউজুয়ালি এটা তার একটা বায়োলজিক্যাল প্রসেসের মধ্যে পড়ছে, যেখানে তার টেস্ট বাডগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য যে খাবারটা তিনি আগে ভালোবাসতেন, পছন্দ করতেন, এখন সেই জিনিসটায় তিনি আর টেস্ট খুঁজে পাচ্ছেন না। সেকেন্ডলি কি হয়, আমাদের যে ডেন্টাল স্ট্রাকচারটা রয়েছে সেটাতে চেঞ্জেস দেখা যায়। কিরকম চেঞ্জেস? না, মাড়ি দুর্বল হয়ে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, বা খুব শক্ত খাবার সেটা চিবিয়ে খেতে অসুবিধা হচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে দাঁতগুলো, মানে অনেক শক্ত খাবার যদি চিবিয়ে খাওয়া হয় তাহলে অনেক সময় দেখা যায় যে দাঁতে প্লাক জমে যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ দাঁতগুলোর মধ্যে যে গ্যাপটা থাকে
সেই গ্যাপটা ইনক্রিজ করছে। এই গ্যাপটা কেন ইনক্রিজ করছে? কারণ আস্তে আস্তে আমাদের নর্মালি দাঁতের যে স্ট্রাকচারটা থাকে সেটা থাকছে ওই মিনারেল ডিপোজিশনের জন্য। আমাদের এই এতগুলো বছর ধরে, 60 বছর 70 বছর ধরে আমাদের বডির মধ্যে কিন্তু একটু একটু করে ডেফিসিয়েন্সি তৈরি হয়েছিল, সেটা আমরা প্রথম অবস্থায় বুঝতে পারিনি। যখন ডেফিসিয়েন্সিটা তৈরি হচ্ছিল, যেহেতু আমরা বুঝতে পারিনি, তাই সেটার আমরা কোনো প্রিকশনস নিইনি, যার ফলে ধীরে ধীরে আমাদের রক্তের মধ্যে থেকে যে মিনারেলগুলো রয়েছে, ক্যালসিয়াম রয়েছে সেটা বা ফসফেট রয়েছে, সেগুলো অল্প অল্প করে ক্ষয়ে যেতে যেতে ওই মাঝখানের যে গ্যাপটা সেটা বেড়ে গেছে। কারণ দুটো দাঁতেরই এই যে মাঝখানের যে এই যে জায়গাগুলো, এগুলো আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে, ক্ষয়ে যেতে যেতে অবভিয়াসলি এই জায়গাটা ফাঁক হয়ে যাবে, এবং তখন হয় কি যে কোনো খাবার তাদের চিবিয়ে খেতে বেশি অসুবিধা হয়, মনে হচ্ছে যাই খাচ্ছে তাই দাঁতে ঢুকে যাচ্ছে, এবং সেখান থেকে প্লাক হচ্ছে, দাঁতের ব্যথা হচ্ছে বা ক্যাভিটি হচ্ছে, এই সমস্যাগুলো দেখা যায়। যে কারণে তাদের ক্ষেত্রে কি হয়, সব খাবার আমরা চাইলেই তাদেরকে দিতে পারি না, সব খাবারগুলো তারা প্রপারলি চিবিয়ে খেতে পারে না, এবং সেই ক্ষেত্রে তাদেরকে একদম নরম খাবার দিতে হচ্ছে, বা যেগুলো খুব সহজেই আমরা খেয়ে নিতে পারবো, ভাত বা এমনি কোনো সেদ্ধ টাইপের খাবার, সেগুলো তারা বেশি করে খাচ্ছে, বা একদম নরম করে হয়তো দুধ রুটি খেয়ে নিল, দুধ মুড়ি খেয়ে নিল, এরকম বিভিন্ন কেস দেখা যায় যারা খেতে পারে না। আলটিমেটলি যখন আমরা সবসময় এই ধরনের সফট ফুডের উপরে ডিপেন্ড করছি, অবভিয়াসলি সেখান থেকে কিন্তু আমি সমস্ত নিউট্রিয়েন্টসটা পাবো না, তার ফলে গিয়ে দেখা যাচ্ছে যে তার ধীরে ধীরে অন্যান্য কমপ্লিকেশনগুলো কিন্তু আরো তৈরি হচ্ছে। বাট উই কান্ট রিলেট কি এই কমপ্লিকেশনটা, অর্থাৎ এই যে কনস্টিপেশনটা তার হচ্ছে বা তার যে ইনডাইজেশনটা হচ্ছে, সেটা কেন হচ্ছে? কারণ সে খাবারগুলো প্রপারলি চিবিয়ে খেতে পারছিল না, সে প্রপার ফাইবার রিচ ফুডটা নিতে পারছিল না। কেন নিতে পারছিল না? কারণ এত বছর ধরে তার শরীরের মধ্যে যে ঘাটতিগুলো তৈরি হয়েছে সেগুলো কভার আপ করা হয়নি। এই সমস্যাটা কিন্তু ওল্ড এজে খুব বেশি করে দেখা যায়। সেকেন্ড ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ডের ক্ষেত্রে। স্যালাইভারি গ্ল্যান্ডের ক্ষেত্রে যেহেতু অ্যাক্টিভিটি লেভেল কমে যাচ্ছে, সারাদিনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল কমে যাচ্ছে, এবং এই সময় একটা জিনিস দেখা যায়, যেহেতু তিনি হয়তো রিটায়ার করেছেন, বাট বাড়ির আর যে 5টা মেম্বার রয়েছেন তারা এখনো ওয়ার্কিং, ফলে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তারা বাইরে বেরিয়ে যাচ্ছে তাদের ওয়ার্ক লাইফের জন্য, বা কেউ পড়াশোনা করছে বাইরে বেরোচ্ছে, তাহলে সারাদিন ধরে যেই মানুষটি ঘরে রয়েছেন তিনি কিন্তু কারোর সাথে যে কথা বলবেন সেই সঙ্গীটা তার পাচ্ছেন না। এবং অনেক সময় হয় কি, ক্লাবেতে একই এজ গ্রুপের মধ্যে থাকে, তখন হয়তো গল্প কিছু হলো, সেটা আলাদা, বাট সারাদিনে কথা বলার মতো বা অ্যাক্টিভিটি করার মতন সেই স্পেসটা কিন্তু ওল্ড এজ পিপলের থাকছে না। এবং যার ফলে আমি যদি সারাক্ষণ মুখ বন্ধ করে থাকি, আমি যদি সারাক্ষণ কোনো কাজ না করি, তাহলে কি হবে, আমি খিদে অনুভব করব না, আমি জল তেষ্টা আমার কাছে পাচ্ছে সেটা আমি বুঝতে পারবো না, যার ফলে ওয়াটার ইনটেক কমে যাচ্ছে, বডি ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে গিয়ে আমাদের স্যালাইভা সিক্রেশন কমে যায়, এবং ড্রাই মাউথের সম্ভাবনা অনেক বেশি দেখা যায়। এবং এটা ধীরে ধীরে কিছু মানে এই জিনিসটাই যদি চলতে থাকে, তাহলে আস্তে আস্তে করে এই মাউথ আলসার এর মতো বা ছিলোসিস, স্টোমাটাইটিস, এই রকম কিছু সমস্যা কিন্তু দেখা যেতে পারে। ঠিক আছে, নেক্সট এই যে বললাম যে সারাদিন ধরে তাকে ধরুন একা থাকতে হচ্ছে, এক্ষেত্রে তার একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টরও কাজ করে, সেটা হচ্ছে ডিপ্রেশন। কারণ একটা মানুষ যখন ওয়ার্কিং থাকে, তো ওয়ার্কিং থাকার পরে দীর্ঘদিন ধরে কাজ করার পরে যিনি বাড়িতে রয়েছেন তিনি কিন্তু লোনলি ফিল করেন, ঠিক আছে, এবং কারণ তার ওই এত বছরের একটা হ্যাবিট ছিল সেটা ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে গেছে, তিনি লোনলি ফিল করছেন, এবং সেই জায়গায় বিভিন্ন ধরনের ডিপ্রেশন, মানে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা কিন্তু এই ডিপ্রেশনের একটা কারণ। একটা হচ্ছে লোনলিনেস, আর একটা হচ্ছে ইকোনমিক্যাল স্টেবিলিটি, নিজের এক্সিস্টেন্সের জন্য যে সিকিউরিটি, এরকম বেশ কিছু চিন্তা ভাবনা কিন্তু সেই সময় তাদের মনে আসতে থাকে,
যার ফলে ডিপ্রেশন একটা কমন প্রবলেম হয়ে দাঁড়ায়। দেখবেন আমরা অনেক সময় বলি যে বয়স হলে মানুষ খিটখিটে হয়ে যাচ্ছে, এটা আমরা বলে থাকি। তো কেন হচ্ছে তিনি? কারণ জাস্ট বিকজ অফ দিস ডিপ্রেশন। এবার সবসময় ডিপ্রেশন মানেই যে আমরা তাকে দেখে বুঝতে পারবো তা কিন্তু নয়। এবং এই সাইকোলজিক্যাল ফ্যাক্টরটা যখন চলতে থাকে তখন তার লস অফ অ্যাপেটাইটের চান্সটা বেড়ে যায়, ইনডাইজেশনের চান্স বেড়ে যাচ্ছে, যার ফলে আগেন সেটা কিন্তু তার হেলথের উপরে এফেক্ট করছে, ম্যাল নিউট্রিশনের জন্য রেসপন্সিবল একটা ফ্যাক্টর। নেক্সট ক্ষেত্রে দেখা যায় যে স্টমাক আপসেট হচ্ছে, বারবার করে স্টমাক রিলেটেড ইস্যুস, হয়তো প্রচন্ড ব্লোটিং বা অ্যাসিডিটি, বুক জ্বালা, এই সমস্যাগুলো দেখা যায়। এছাড়াও যত আমাদের এজ বাড়তে থাকে, এই যে স্টমাক সেলগুলো তো এতদিন ধরে অনেক কিছু সহ্য করলো, অনেক টক্সিন সহ্য করলো, অনেক কিছু সহ্য করেছে, যার ফলে ওই সেলগুলো যখন কিছুটা কিছুটা করে ড্যামেজ হতে থাকে, তো এজিং এর সাথে সাথে দেখা যায় আমাদের স্টমাকের মধ্যে যে দুটো অ্যাক্টিভ কম্পাউন্ড থাকে, একটা HCl যেটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, স্টমাকের মধ্যে ফুডের সাথে যে জার্মসগুলো এসেছিল তাদেরকে ডিস্ট্রয় করতে হেল্প করে এই HCl, সেই HCl সিক্রেশনটা কমে যায়। হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, তো সেই HCl সিক্রেশনটা কমে যায়। সেকেন্ডলি, যখন HCl সিক্রেশন কমে যাচ্ছে সেই অবস্থায় পেপসিন বলে যে এনজাইমটা আমরা প্রোটিন ডাইজেশনে পড়েছিলাম যে পেপসিনোজেন খরিত হচ্ছে, সেই পেপসিনোজেনটা এবার HCl এর সাথে মিশে পেপসিন তৈরি করে। দিস পেপসিন ইজ দ্য অ্যাক্টিভ এনজাইম টু ডাইজেস্ট প্রোটিন। এবার যদি HCl এর পরিমাণ কমে যায়, ন্যাচারালি পেপসিনের যে পরিমাণটা অর্থাৎ অ্যাক্টিভ পেপসিন তার পরিমাণটা কমে যাচ্ছে, যার ফলে প্রোটিন ডাইজেশনটা প্রবলেমেটিক হয়ে যায়। আমরা যে পরিমাণ প্রোটিন ইনটেক করছি তার বায়ো অ্যাভেলেবিলিটি কমে যাচ্ছে, অর্থাৎ শরীর সেটাকে কতটা তাড়াতাড়ি অ্যাবজর্ব করবে সেই পরিমাণটা কমে যায়। কারণ প্রোটিন না তো আমাদের মাউথ ক্যাভিটিতে ডাইজেস্ট হয়, আর না তো স্টমাকে গিয়ে প্রপারলি ডাইজেস্ট হচ্ছে। পুরো প্রেশারটা চলে আসে তখন স্মল ইন্টেস্টাইনের উপরে। স্মল ইন্টেস্টাইনে যেহেতু সব ফুড একসাথে ডাইজেস্ট করা হয়, তাহলে সেখানেও কিন্তু আরেকটা প্রবলেম চলে আসে, কি কতগুলো জিনিস একসঙ্গে ডাইজেস্ট করা পসিবল হচ্ছে না, যার ফলে আমাদের ডাইজেস্টিভ ইস্যুস তৈরি হচ্ছে এবং নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে। ওকে, এবার খাবার যখন স্মল ইন্টেস্টাইনে এলো, আরও একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে না অনেকের ক্ষেত্রে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট তখন কিন্তু আর টলারেট করতে পারে না। কারণ হয়তো আমি আগে নর্মালি আমার নর্মাল অ্যাডাল্ট এজেতে আমি মিল্ক ডাইজেস্ট করতে পারছিলাম, এখন ওল্ড এজ হয়ে যাওয়ার পরে আমি আর মিল্ক বা মিল্ক ফুড কোনো মিল্ক প্রোডাক্ট ডাইজেস্ট করতে পারছি না। কেন পারছি না? কারণ আমার স্মল ইন্টেস্টাইন থেকে যে ল্যাকটেজ এনজাইমটা যেটা সিক্রেশন হচ্ছিল, যারা ল্যাকটোজকে ডাইজেস্ট করছিল, সেই ল্যাকটেজটা কমে যায় আস্তে আস্তে, এবং যার ফলে আমাদের আবারও কিন্তু এই সমস্যাগুলো আসতে থাকে। এবং যারা ক্যালসিয়ামের সোর্সের জন্য মেইনলি মিল্কের ওপরেই ডিপেন্ড করে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ক্যালসিয়াম অ্যাবজর্পশন হলো না, যার ফলে জয়েন্ট পেন, অস্টিও আর্থারাইটিস, অস্টিওপোরোসিসের মতো কমপ্লিকেশনগুলো আরও বেশি করে বাড়তে থাকে। ওকে, নেক্সট যেই প্রবলেমটা দেখা যায় যে অর্গানে, সেটা হচ্ছে লিভারের ক্ষেত্রে। লিভারের ক্ষেত্রে আমরা যখন লিভার ডিজিজের ওই চ্যাপ্টারটা পড়ছিলাম, সেখানে দেখেছিলাম আমরা যে লিভারের অনেক কাজ রয়েছে। আমাদের পুরো বডিতে নর্মাল একটা ব্লাড ফ্লোয়ের জন্য যে মেডিসিনসগুলো আমরা নিচ্ছি, তাদের সাইড এফেক্টস যেগুলো, অর্থাৎ যে হার্মফুল কেমিক্যাল কম্পাউন্ডগুলো থাকে সেগুলোকে রিডিউস করার জন্য, বাইল ফর্মেশনের জন্য, এই ধরনের অনেক কাজ লিভারের রয়েছে। ধীরে ধীরে কি
কি হচ্ছে, এই লিভার সেলগুলোর উপরেও যখন অ্যাটাক হচ্ছে, মানে লিভার সেলগুলো যখন অ্যাফেক্টেড হচ্ছে, তখন এজিং এর সাথে সাথে ব্লাড ফ্লো কমে যাচ্ছে এবং লিভার যে বাইলটা প্রডিউস করছিল সেই বাইল প্রোডাকশন কমে যায়, আর আমাদের গল ব্লাডার ওই বাইলটাকে স্টোর করে রাখতে পারে না। থার্ডলি যেটা হয় সেটা হচ্ছে এই যে মেডিসিন, কারণ যত আমাদের বয়স বাড়ে আমাদের কিন্তু মেডিসিনের ওপরে ডিপেন্ডেন্সি বাড়তে থাকে। এই এতগুলো মেডিসিনের যে কেমিক্যাল কম্পাউন্ডগুলো যেগুলো লিভার ডিটক্সিফাই করছিল সেগুলো আর করতে পারে না, যার ফলে লিভারের ক্ষেত্রে সমস্যা দেখা যাচ্ছে যেরকম, সেরকম গল ব্লাডার স্টোনের চান্সটা বেড়ে যেতে থাকে এবং ইরেগুলার বাবেল মুভমেন্টের কমপ্লিকেশনসগুলো কিন্তু দেখা যায় এই ক্ষেত্রে। ওকে, এইটুকু বোঝা গেছে? হুম 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 আচ্ছা হুম, হ্যাঁ আপনি কথা বলেছিলেন আমাকে এই কথাটা আগে। হুম 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 ল্যাকটেজ এনজাইমটা ওটা ডিপেন্ড করছে যে সেম জিনিস হচ্ছে, মানে আপনি আর বাকি যে খাবারগুলো খাচ্ছেন তার সাথে ওই মিল্ক প্রোডাক্টের একটা ইন্টারাকশন হচ্ছে। হতে পারে হয়তো আপনি ঠিক তার আগেই কোনো ফাইবার রিচ কিছু খেয়েছেন, ঠিক আছে, সেই কারণের জন্য ওই ল্যাকটেজ এনজাইমটা ঠিকমতো করে সিক্রেশন হতে পারছে না বা ল্যাকটেজ এনজাইমটা কাজ করতে পারছে না। যদি তার আগে বা পরে আমরা এরকম ফাইবার রিচ কিছু খেয়ে থাকি তাহলে এই সমস্যাটা হতে পারে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ বলুন বলুন বলুন। হুম না, ডেট ডিসাইড হয়নি, আপনি গ্রুপে মানে দেখবেন সেখানেই জানিয়ে দেওয়া হবে। ওকে, আচ্ছা নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে মেটাবলিক ফাংশনের মধ্যে। এই মেটাবলিক ফাংশন বলতে তো আমরা সমস্ত কিছুকেই বলি, মানে আমি যদি লিভারের ক্ষেত্রে বলি সেটাও একটা মেটাবলিক ফাংশন, বা আমি যদি স্মল ইন্টেস্টাইন স্টমাকের কথা বলি সেটাও একটা মেটাবলিক ডিসফাংশন হচ্ছে। এছাড়াও দেখা যায় যে গ্লুকোজ ইনটলারেন্স বেড়ে যাচ্ছে আমাদের বডিতে, ঠিক আছে, এবং ম্যাক্সিমাম ওল্ড এজের ক্ষেত্রে দেখা যায় যে তাদের ডায়াবেটিসের সমস্যা হচ্ছে, হাইপারটেনশন, হাই কোলেস্টেরল, এই রকম সমস্যাগুলো দেখা যাচ্ছে। এই সবটাই হচ্ছে মেটাবলিক ডিসফাংশনের জন্য। নেক্সট যেটা দেখা যায় সেটা হচ্ছে ইমিউনো কম্পিটেন্স। আমরা এর আগে ইমিউন সিস্টেমে পড়েছিলাম যে আমাদের বডির একটা নর্মাল ইমিউন সিস্টেম বা একটা ইমিউন রেসপন্সেস রয়েছে। সেই রেসপন্সটা কীরকম না, আমাদের বডিতে যখন কোনো ফরেন পার্টিকেল আসছে, অর্থাৎ বাইরে থেকে আমরা যেগুলো নিচ্ছি সেটা খাবার হতে পারে, জল হতে পারে, এবং তার সাথে জার্মস, ভাইরাস, ব্যাকটেরিয়া সব কিছু, সবাই ফরেন পার্টিকেল। এগুলোর মধ্যে থেকে আমাদের শরীর আইডেন্টিফাই করতে পারে কোনটা ভালো কোনটা খারাপ। তাহলে যেটা খারাপ রয়েছে, যেটা হার্মফুল আমাদের বডির জন্য, সেইটাকে আমাদের বডির ইমিউন সেলগুলো ডিস্ট্রয় করে দেয়। যদি সে নিজে ডিস্ট্রয় করতে না পারে তাহলে সে অন্য আরেকটা সেলকে ডেকে নিয়ে আসে। এগুলো সবটাই হচ্ছে ইমিউন রেসপন্সের মধ্যে পড়েছিল। আমাদের যত বয়স বাড়তে থাকে আস্তে আস্তে করে দেখা যায় এই সেলের প্রোডাকশনগুলো, সিনথেসিসগুলো কমে যাচ্ছে এবং আমাদের ইমিউন রেসপন্স কমে যাচ্ছে, এবং যার ফলে বারবার করে ইনফেকশন, সর্দি, কাশি, জ্বর, এই ধরনের সমস্যাগুলো কিন্তু চলতেই থাকে। এবং বলা হয়, অনেক সময় আমরা শুনেছি এই কথাটা নিশ্চয়ই, যে বয়স হয়ে গেলে ঠান্ডা লাগাটা বেড়ে যাবে। মানে আমি নর্মালি যদি আমি একটা কোনো বরফের দেশে যাচ্ছি,
তাহলে আমি যতটা না প্রোটেকশন নেব, আমার সাথে যদি আমি বয়স্ক কাউকে নিয়ে যাচ্ছি, আমার দাদু দিদা কাউকে নিয়ে যাচ্ছি, তাহলে তার প্রোটেকশনটা আরো বেশি করে নিতে হবে। কেন হচ্ছে? কারণ ওই ইমিউন রেসপন্সটা কমে গেছে। কেন কমে গেছে? এটারও কারণ হচ্ছে এই এত বছরের জিনিসটা। ঠিক আছে, নেক্সট দেখা যায় যেটা, সেটা হচ্ছে নিউরোলজিক্যাল ফাংশনস। নিউরোলজিক্যাল ফাংশনের ক্ষেত্রে হুম 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 একদমই ডায়েটারি ম্যানেজমেন্টটাই আসলে যেরকম ডায়েটারি ম্যানেজমেন্ট আমরা সবসময় পড়ে আসি, যেখানে প্রোটিনটা দিতে হবে, সেই ম্যানেজমেন্টটাই আসল। এই পুরো মানে যা যা সিমটমস বলছি, এগুলো বলার উদ্দেশ্য একটাই, যাতে করে আমরা এখনো যারা সেই এজে পৌঁছইনি, আমরা বুঝতে পারি অ্যাটলিস্ট যে এখনকার যে লাইফস্টাইলটা আমরা মেনটেন করছি সেটারই এফেক্ট যাবে কিন্তু আমাদের ওল্ড এজেতে। তো সেই জন্য, বা আপনারাও যখন কোনো পেশেন্ট ডিল করবেন, তাহলে আপনারাও যাতে সেই বিষয়টাতে সচেতন থাকেন যে এখন যে সমস্যাটা তৈরি হচ্ছে সেটা আমরা এখন বুঝতে পারছি না, বাট পরে গিয়ে কিন্তু সেটাই ওভারলোডেড হয়ে যাবে। সেই জন্যই এই ওল্ড এজটা, আমাদের ওল্ড এজের কমপ্লিকেশনগুলো আমাদের জানা দরকার। যেরকম এই যে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, হ্যাঁ হ্যাঁ একদম। নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের ক্ষেত্রে দেখা যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে মানুষের ভুলে যাওয়া টেন্ডেন্সি, অর্থাৎ ডিমেনশিয়া, অ্যালজাইমার ডিজিজ, এই সমস্যাগুলো তৈরি হতে থাকে। একটা কনফিউশন স্টেট তৈরি হয়। হয়তো আগে তিনি যেই কাজটা খুব পারদর্শিতার সাথে করতে পারতেন, এখন দেখা যাচ্ছে সেই কাজটা করতে গিয়ে তিনি একটু কনফিউজ হয়ে যাচ্ছে, একটু ভয় পেয়ে যাচ্ছে। এই সবটাই কিন্তু হচ্ছে ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য, স্পেশালি বি ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য। এবং তার সাথে আমাদের বডি দুটো প্রোটিন নেয়, দুটো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড ফুড থেকে গ্রহণ করে। বি ভিটামিন হ্যাঁ। আর তার সাথে যেটা বললাম যে আমরা খাবার থেকে যে অ্যামাইনো অ্যাসিডগুলো পাই, তার মধ্যে দুটো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে, সেটা হচ্ছে লাইসিন এবং মিথিওনাইন। এই দুটো অ্যামাইনো অ্যাসিড আমাদের বডিতে কার্নিটিন তৈরি করতে পারে, যেই কার্নিটিনটা কিন্তু আবার একটা ধরনের প্রোটিন, মিথিওনাইন। হ্যাঁ হ্যাঁ। তো এই যে দুটো অ্যামাইনো অ্যাসিড যোগ করে একটা কার্নিটিন তৈরি হচ্ছে, এই কার্নিটিনটাও কিন্তু আমাদের এই যে নিউরোলজিক্যাল ডিসঅর্ডারগুলো রয়েছে, এইগুলো থেকে প্রিভেন্ট করতে সাহায্য করে। নেক্সট যে ডিসঅর্ডারটা দেখা যায় সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ফাংশনের ক্ষেত্রে। কার্ডিওভাস্কুলার ফাংশনের ক্ষেত্রে কি হয়, মেজরলি যেটা দেখা যায়, আমাদের হার্ট মাসেলগুলো উইক হয়ে যায়। হার্ট মাসেলগুলো উইক হয়ে যাচ্ছে, আমাদের ব্লাড ভেসেলটা উইক হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, হার্ট যে পাম্প করছে, কন্টিনিউ যে এইভাবে ও পাম্প করছে, এবং সেই পাম্পিং এর মাধ্যমে সে সারা শরীরের মধ্যে রক্তকে ছড়িয়ে দিচ্ছে, অক্সিজেনযুক্ত রক্তকে ছড়িয়ে দিচ্ছে, সেইটা কমতে থাকে। সেই অবস্থায় গিয়ে কি দেখা যাচ্ছে, আমাদের ব্লাড ফ্লো, শরীরে ব্লাড ফ্লো কমে যাচ্ছে, এবং যার ফলে বিভিন্ন জায়গায় ব্যথা তৈরি হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে এই এত বছরে যে অতিরিক্ত কোলেস্টেরলগুলো জমেছিল, লিভার সেলগুলো যে ড্যামেজ হয়ে গেল, এরা সবাই একসঙ্গে তৈরি করলো ব্যাড কোলেস্টেরল, যে চান্সটা ওল্ড এজে বা মিডল এজে গিয়ে অনেক বেশি দেখা যায়। যখন কোলেস্টেরল তৈরি হচ্ছে, তার মানে ব্লাড ভলিউমটা, অর্থাৎ আর্টারির মধ্যে সেই ব্লকেজ হওয়ার চান্সটা বেড়ে যাবে, হাইপার টেনশন হওয়ার চান্সটা বেড়ে যাবে। এই ধরনের কমপ্লিকেশনগুলো কমনলি দেখা যেতে থাকে। ওকে, নেক্সট যে ফাংশনটার প্রবলেম আসে সেটা হচ্ছে স্কেলিটাল সিস্টেমের মধ্যে। স্কেলিটাল সিস্টেমের ফাংশন যেটা আমরা কমনলি সবাই জানি, সবাই দেখে থাকি, প্রত্যেকটা বাড়িতেই প্রায় এই জিনিসটা দেখা যায়, সেটা হচ্ছে আর্থ্রাইটিস। মানে প্রত্যেকটা হাড়ের জয়েন্টে ব্যথা হতে পারে, প্রত্যেকটা হাড়ের মধ্যে ব্যথা হতে পারে। এই সমস্যাগুলো কিন্তু দেখা যেতে পারে যখন এজের সাথে সাথে আমাদের স্কেলিটাল সিস্টেম থেকে যখন মিনারেলসগুলো ক্ষয়ে যেতে শুরু করে। কারণ আলটিমেটলি আমাদের যে হাড় রয়েছে,
এই হাড়টা কিন্তু একটা ফাঁপা জিনিস, এর মধ্যে যখন আমরা মিনারেলগুলোকে স্টোর করতে থাকবো তখন সেই হাড়টা মজবুত হবে। যখন দিনের পর দিন সেখান থেকে মিনারেলগুলো আর স্টোর হচ্ছে না, তার ফলে কি হাড়টা তো আর সেই স্ট্রেংথটা পাচ্ছে না, সে ওই জোরটা পাচ্ছে না আমাদের পুরো বডি ওয়েটটাকে ক্যারি করার জন্য, যার ফলে গিয়ে কিন্তু দেখা যায় আমাদের হাড় দুর্বল হয়ে যাচ্ছে, একটু আঘাতেই আমরা চোট পাচ্ছি অনেক বেশি। হয়তো একই রকম ভাবে দুজনেই হয়তো পড়ে গেলাম, একজন ইয়াং বাচ্চাও পড়লো আর একজন বয়স্ক মানুষও পড়লো, কিন্তু দেখা গেল সেই বয়স্ক মানুষের ইনজুরিটা অনেক বেশি হলো। এগুলো সবটাই হচ্ছে হাড়গুলো দুর্বল হয়ে যাওয়ার কারণে। ওকে, নেক্সট যেটা দেখা যায় অপথ্যালমিক ফাংশন। অপথ্যালমিক ফাংশন মানে হচ্ছে রিলেটেড টু দ্য ভিশন হেলথ। হ্যাঁ, তো চোখের ক্ষেত্রে সমস্যা দেখা যায় যে পাওয়ার অনেক বেশি বেড়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের দৃষ্টিশক্তি কমে যেতে থাকে। নেক্সট যেটা দেখা যায় সাইকোলজিক্যাল ফ্যাক্টর, তো বললাম। রেনাল ফাংশনের ক্ষেত্রেও দেখা যায় যে জিএফআর, যেটা অর্থাৎ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, যার মাধ্যমে আমাদের রক্ত, আমাদের শরীরের মধ্যে যে রক্ত যে দূষিত জিনিসগুলোকে ক্যারি করছিল তারা এসে আমাদের কিডনিতে জমা হচ্ছিল, কিডনি সেটাকে ফিল্টার আউট করে ভালো রক্তটাকে আবার শরীরে পাঠিয়ে দিচ্ছিল, এবং এই যে ফিল্টার্ড টক্সিনসগুলো যেগুলো পড়ে রইল সেগুলো এই গ্লোমেরুলাসের মাধ্যমে ইউরিনের থ্রু দিয়ে আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছিল। তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা যত আমাদের ভালো হবে তত আমাদের বডি থেকে টক্সিনসগুলো রিলিজ হতে পারবে, ইউরিন ফর্মেশনটা প্রপার হবে। এজের সাথে সাথে দেখা যায় এই জিএফআরটা কমে যেতে থাকে। এবং কোনটা মানে কেন কমে যায় সেটা বলছেন? হ্যাঁ, আমি বলছি জিএফআরটা কেন কমে যায়, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা কমে যাচ্ছে কারণ আমাদের দীর্ঘদিন ধরে কিডনি সেলের উপরেও চাপ পড়ছে। ওল্ড এজে গিয়ে যা যা কমপ্লিকেশন হচ্ছে সেটা কিন্তু হঠাৎ করে মানে 60 বছর, আজকে আমার 60 বছর হয়ে গেল মানে কাল থেকে আমার শুরু হয়ে গেল সেটা না। ওল্ড এজে গিয়ে সমস্ত কমপ্লিকেশনগুলো আমাদের প্রিভিয়াস লাইফস্টাইলের সাথে রিলেটেড হয়, ঠিক আছে? এবং সে কারণেই যেহেতু কিডনি সেলের উপরে এতদিন ধরে টক্সিনস জমা হয়েছে সেগুলো এফেক্টেড হয়েছে, যার কারণে এই জিএফআরটা কমে যেতে থাকে। কারণ ওই গ্লোমেরুলাসের মধ্যে যে টিস্যুসগুলো, যে সেলসগুলো রয়েছে সেগুলো প্রপারলি আগের মতো কাজ করতে পারে না, রাইট? বুঝা গেল? ওকে, এবারে নেক্সট আমরা জানবো যে তাহলে রিকোয়ারমেন্টস গুলো আমরা কিভাবে রাখতে পারি। আচ্ছা, আপনি এবার একটু মিউট করে দিন। হ্যাঁ, তো নিউট্রিশনাল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে প্রথম যদি আমরা এনার্জির কথা বলি তাহলে দেখা যায় যে আফটার 35 বা মিড এজেতে গিয়ে আমাদের বিএমআরটা আস্তে আস্তে করে কমতে থাকে, কারণ আমাদের বডির যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেলটা সেটা কিন্তু তখন কমে যায়, কারণ তখন মোটামুটিভাবে সবাই তাদের প্রফেশনাল লাইফে অলমোস্ট একটা সেটেলমেন্টের জায়গায় চলে আসে। তো সেই জায়গা থেকে যখন বিএমআর রেট কমে যাচ্ছে, ক্যালোরি রিকোয়ারমেন্টটাও কিন্তু তখন কমতে থাকবে। এবং যেহেতু আফটার 60 অর্থাৎ আফটার রিটায়ারমেন্ট আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল আরও কমে যাচ্ছে, তখন ক্যালোরি রিকোয়ারমেন্টটা আরও কমিয়ে রাখতে হবে। মিনিমাম যেটুকু ক্যালোরি আমাদের ইন্টারনাল বডি মেকানিজমকে পারফর্ম করানোর জন্য প্রয়োজন, আমরা সেইটুকু ক্যালোরি কিন্তু নিতে পারব। নেক্সট যেটা থাকে সেটা হচ্ছে প্রোটিন। প্রোটিনের ক্ষেত্রে ওল্ড এজে গিয়ে প্রোটিন রিকোয়ারমেন্টটা কিন্তু যথেষ্ট বাড়ে, কারণ ওল্ড এজের সাথে সাথে যেহেতু সেল ড্যামেজ হওয়ার একটা রিলেশন রয়েছে, সেই জন্য আমরা যখন প্রোটিন নেব সেই প্রোটিনটা ওই সেলগুলোকে রিজেনারেট করতে পারবে। এছাড়াও এই যে ইমিউন সিস্টেমটা উইক হয়ে যাচ্ছে, তাহলে সেখানেও যখন আমরা প্রোটিন ইনটেক করব, আগে বলে দিই, সেখানেও যখন আমরা প্রোটিন ইনটেক করব তখনও কিন্তু আমাদের সেলের রিজেনারেশন হবে, অর্থাৎ আমাদের ইমিউন সিস্টেমটা বুস্ট আপ হতে পারবে।
এবার এক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যে ওল্ড এজে গিয়ে যখন আমরা অ্যানিমাল প্রোটিনটা নিচ্ছি, অবশ্যই অ্যানিমাল প্রোটিনের কোয়ালিটিটা ভালো। যদি আমার লস অফ অ্যাপেটাইটের সমস্যা হয়, আমার অনেকটা বেশি আমি একসাথে খেতে পারছি না, তখন আমি অ্যানিমাল প্রোটিন নিচ্ছি যার কোয়ালিটিটা আমি অনেক বেশি পাচ্ছি, সেটা ভালো। কিন্তু প্রোটিনের ক্ষেত্রে একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের বডিতে প্রচুর হিট তৈরি হয়। প্রোটিনের এসডিএ অনেক বেশি, অর্থাৎ স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন বলা হয় এসডিএ কে। তার মানে কি, ও আমাদের বডিতে জলের চাহিদাটা বাড়িয়ে দেয়। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা প্রপারলি ওয়াটার ইনটেক বা ফ্লুইড ইনটেক না করি, তাহলে কিন্তু আবারও ডিহাইড্রেশন হওয়ার চান্স থাকবে বা প্রোটিনগুলো বডিতে ঠিক করে অ্যাবজর্ব হবে না। যার ফলে কি হবে, এই যে প্রোটিনের মধ্যে যে একটা মলিকিউল রয়েছে নাইট্রোজেন, এগুলো অনেক বেশি টক্সিনে কনভার্ট হয়ে যাবে এবং ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেবে, কিডনিতে ইউরিয়ার পরিমাণ বাড়িয়ে দেবে, যার ফলে কিন্তু আরো ড্যামেজ হওয়ার চান্সটা বাড়বে। ওকে, আচ্ছা বলুন কি বলছিলেন, কেউ একজন কিছু বলছিলেন? বিএমআর, বিএমআই নয়, বিএমআর। হুম 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 তারা করবে, হ্যাঁ 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 হ্যাঁ, এটা জেনারেল ওয়েতে বলা হচ্ছে, মানে এমন নয় যে সবারই হবে ওটা। হুম 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 আচ্ছা, প্রথম কথা হচ্ছে যেখানে এই সিমটমগুলো কিন্তু একদম লাস্টে গিয়ে দেখা যায়, তাহলে আমি প্রথম থেকেই বোঝার উপায়টা থাকবে না। তাহলে সেক্ষেত্রে আমায় কি করতে হবে, আমার ফুড প্যাটার্নটাকে আমাকে মেনটেন করতে হবে প্রথম থেকে, যাতে করে আমি কমপ্লিকেশন হলে তবে আমি বুঝতে পারবো। তো আমার যাতে ওই কমপ্লিকেশনটাই না আসে, সেই জন্য প্রথম থেকেই আমাদের ওই একটা হেলদি ফুড প্যাটার্নটাকে মেনটেন করতে হবে। ঠিক আছে? হুম, বুঝলাম না কোন এজে কিরকম ফুড প্যাটার্ন করবে, মানে এখনো তো ক্লাস শেষ হয়নি, এখনো অনেক ক্লাস বাকি আছে। আচ্ছা, প্রোটিনের পরে নেক্সট আমরা জানবো কার্বোহাইড্রেটের ক্ষেত্রে। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে যেটা প্রথমেই বললাম, এই যে দাঁতের সমস্যার জন্য কি হচ্ছে না, সফট ফুড খাওয়া হয়, সেই জায়গায় দেখা যায় যে কার্বোহাইড্রেট অর্থাৎ সিম্পল কার্বোহাইড্রেটের উপরে কিন্তু ফোকাসটা অনেক বেশি বেড়ে যায়। সেটা ভাত হতে পারে, সুজি হতে পারে, বা ধরুন এমনি চিড়ে হতে পারে, মানে চিড়ে জল দিয়ে চিড়ে সেদ্ধ বা চিড়ে দই, এই রকম টাইপের যেগুলো একদম নরম হয়ে যাচ্ছে, অনেকটা খেতে অনেকটা চিবোতে কষ্ট হবে না, সেরকম খাবারের উপরে ডিপেন্ডেন্সি বেড়ে যায়। এবং সেইগুলোতেই দেখা যায় যেহেতু ওগুলোর মধ্যে সিম্পল কার্বোহাইড্রেট বেশি রয়েছে, ন্যাচারালি আমাদের গ্লুকোজ টলারেন্সটা বাড়িয়ে দেবে। সেকেন্ডলি কি দেখা যাবে, এই যে যদি অনেক বেশি স্টার্চি ফুড আমরা নিচ্ছি, সেগুলো আমাদের লার্জ ইন্টেস্টাইনের মধ্যে গিয়ে একটা চটচটে পদার্থ তৈরি করবে। যেরকম ভাত যদি অনেকটা সেদ্ধ করা হয়, তার ফলে হাতে নিলে সেটা চটচটে হয়ে যাবে, ওই সেম জিনিসটা, ওই সেম মানে ওই সেম কনসিস্টেন্সি আমাদের লার্জ ইন্টেস্টাইনের মধ্যেও ক্রিয়েট হতে পারে যখন আমরা অতিরিক্ত পরিমাণে স্টার্চি ফুড বা এই সিম্পল কার্বোহাইড্রেটটাকে ইনটেক করব। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিভাবে কার্বোহাইড্রেটটাকে নেব? প্রথমত কার্বোহাইড্রেটটাকে আমরা রেস্ট্রিক্ট করব না, মানে এমন নয় যে কার্বোহাইড্রেট আমরা একদমই বাদ দিয়ে দেবো, সেটা নয়, কিন্তু সিম্পল সুগার থেকে বেরিয়ে আমরা কমপ্লেক্সের ওপরে জোর দেব। এবার কমপ্লেক্সের মধ্যে
যদি দেখা গেল যে আমার ডায়াবেটিসের সমস্যা রয়েছে, তাহলেও কিন্তু আমি ফলের ওপরে জোর দিতে পারবো। আমি কমপ্লেক্স খাবারের মধ্যে কখনোই, যারা বয়স্ক মানুষ হঠাৎ করে যদি আপনি তাকে বলেন যে আপনাকে ভাত রুটি কিচ্ছু দেওয়া হবে না, তাহলে তিনি ঘাবড়ে যাবেন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তাদের খাবারটাকে কিভাবে মডিফাই করতে পারবো? যেই রাইসটা নেওয়া হচ্ছে সেটা যদি আনপলিশড ওয়েতে আমরা তাকে দিতে পারি, বা হোয়াইট রাইসের বদলে যখন আমরা ব্রাউন রাইস বা রেড রাইস যখন আমরা দেব, তাতে আমি কার্বোহাইড্রেটই নিলাম, কিন্তু সেটাকে আমি কমপ্লেক্স ফর্মে নিয়ে এলাম এবং সেটা চিবোতেও আমার অনেক বেশি কষ্ট হচ্ছে না। সেকেন্ডলি আমরা কি করতে পারি, যখন তাকে রুটি দেওয়া হচ্ছে, তাহলে সেই রুটিটার মধ্যেও শুধুমাত্র আটা না মিশিয়ে আমরা সেটা মাল্টিগ্রেন করতে পারি। বিভিন্ন ধরনের দানা শস্য, বিভিন্ন ধরনের ডাল, সেই মিক্স মানে ডাল গুঁড়ো, এগুলোর মিক্স করে বা দানা শস্য গুঁড়ো, সেইটা একসঙ্গে আমরা কিন্তু আটার মধ্যে মিক্স করে তখন তাকে আমরা সেই রুটিটা দিতে পারছি। তাহলে সেখান থেকে তার একটা এনাফ প্রোটিন এবং ফাইবার দুটোই সাপ্লাই হবে। কারণ এটা সবসময় মাথায় রাখতে হবে যে ওল্ড এজের ক্ষেত্রে কিন্তু অ্যাপেটাইট কমে যাচ্ছে এবং তাকে অনেকটা খাবার একসঙ্গে দিলেও তিনি খেতে পারবেন না। তাই একটা খাবারের মধ্যেই আমাকে সবটাকে ইনক্লুড করতে হচ্ছে। সেই জন্য কার্বোহাইড্রেটের বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, যেখানে আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেটটাকে কিভাবে ইন্ট্রোডিউস করতে পারবো সেই মডিফিকেশনটা করতে হবে। আচ্ছা, নেক্সট যদি ফ্যাটের কথা বলি, ফ্যাটের ক্ষেত্রে যেটা দেখা যায় যে ওল্ড এজের সাথে, হ্যাঁ বলুন। এইগুলো পরে আমি পড়া রিলেটেড প্রশ্ন চাইছি, কোনো সমস্যা থাকলে সেটা পরে করবেন। না, সেই প্রশ্নগুলো পরে আনসার দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এরপরে নেক্সট আমরা যে নিউট্রিয়েন্টটাতে যাব, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, সমস্ত দানা, ছোলা, মটর, সয়াবিনের যে দানাটা হয় বা রাজমা, সেই সমস্ত কিছুকে আমরা কিন্তু মিক্স করতে পারবো সেখানে। একদম একদম, হ্যাঁ, গুঁড়ো করে এবার যেরকম আটা যেরকম হয় তার সাথে এগুলোকে মিশিয়ে আপনি নিতেই পারবেন। দরকার নেই ভেজানো, তখন ভেজানোর প্রয়োজন নেই, কোনো অসুবিধা হবে না। কারণ আপনি জলে ভিজিয়ে খাচ্ছিলেন মানে তখন সেটা আপনি কাঁচা অবস্থায় খাচ্ছিলেন, সেই জন্য আপনাকে জলে ভেজাতে হচ্ছিল তার অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টরগুলোকে বাদ দেওয়ার জন্য। বাট আপনি যখন রুটির সাথে মেশাচ্ছেন, তার মানে আপনি তো সেটাতে হিট দেবেন, আবার হিট দিলেও ওই অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টরগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। যেটুকুই হোক না কেন, সেটা তো আপনার অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টরগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। না না, পুড়িয়ে আর কি আর কেউ খেতে পারে? একদম। বলুন বলুন। আচ্ছা, তার মানে এটা বোঝা যাচ্ছে যে আপনার বডি ওটাকে অ্যাবজর্ব করতে পারছে না। যখন এই রকম সমস্যা হবে তখন আমরা সেটাকে আগে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রাখার পরে সেটাকে ভালো করে সান ড্রাই করে নেবেন। ঠিক আছে, সান ড্রাই করার পরে তারপরে আপনি সেটা গ্রাইন্ড করবেন। হ্যাঁ হ্যাঁ, মানে ধরুন ভিজিয়ে ওই পেস্টটা বলছেন তো, পেস্টটা আপনি করলেন, হ্যাঁ সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই সেটাতে।
আচ্ছা, এরপরে এবার ফ্যাটে যাই। ফ্যাটের ক্ষেত্রে আমরা যেটা করলাম যে ওল্ড এজের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই হার্ট রিলেটেড কমপ্লিকেশনগুলো বেড়ে যায়। সেই জন্য ফ্যাটের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমামটাই জোর দেবো অবশ্যই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এবং যতটা সম্ভব যে ভিজিবল ফ্যাট বা যে স্যাচুরেটেড ফ্যাটসগুলো রয়েছে সেটাকে অ্যাভয়েড করতে চাইব। এবং আগে আমরা কমপ্লিকেশনের সময় বা সিমটমেতে দেখলাম যে লস অফ অ্যাপেটাইট দেখা যাচ্ছে। সেই জায়গায় যখন আমরা এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটাকে আমাদের ডায়েটের মধ্যে ইনক্লুড করছি, ধরুন এই রোস্টেড কোনো বীজ যখন আমরা ইনক্লুড করছি, সেটা কুমড়ো বীজ হতে পারে, ফ্ল্যাক্স সিডস হতে পারে, সানফ্লাওয়ার সিডস হতে পারে, বা এই যে বা সিসেম সিডস তিলের বীজ হতে পারে, এইগুলোকে যখন আমরা রোস্ট করে ইউজ করছি, ধর বিভিন্ন খাবার খাওয়া হচ্ছে সেখানে ওটা একটু অ্যাড করা হলো, বা হয়তো মিড মর্নিং বা এই বিকেলের সময়টাতে যখন কিছু আমার অ্যাজ সাচ কোনো খাবার নেই খাবার মতো, সেই সময় আমি সেটাকে নিলাম, তাহলে কি হচ্ছে আমার আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের যে রিকোয়ারমেন্টটা সেটাও আমার ফুলফিল হলো, প্লাস এই বীজগুলোর মধ্যে যে ক্রাঞ্চিনেসটা থাকে সেটা আমার অ্যাপেটাইটকে ইমপ্রুভ করতে, রাদার আমার টেস্ট বাডকে কিছুটা স্যাটিসফাই করতে হেল্প করবে। তো সেইভাবে আমরা তাদের ডায়েটের মধ্যে ফ্যাটটাকে ইনক্লুড করতে পারবো। ওকে, এটা বোঝা গেছে? নেক্সট এবারে যেটা আসবো সেটা হচ্ছে ফাইবারের ক্ষেত্রে। ফাইবারের ক্ষেত্রে আলাদা করে আর কিছু বলার নেই, ফাইবার বা ওয়াটার এই দুটোর ক্ষেত্রে আলাদা করে বলার নেই, কারণ এজের সাথে সাথে যেহেতু কনস্টিপেশনের টেন্ডেন্সি বাড়তে থাকে, ডিহাইড্রেশনের টেন্ডেন্সি বাড়তে থাকে, তাই আমরা এনাফ অ্যামাউন্ট অফ ফাইবার এবং ফ্লুইড ইনটেক করব। এটা তো নর্মালি এর আগে অনেকবার বললামই। ভিটামিনস এর ক্ষেত্রে দেখা যায় না, এতদিন ধরে যারা এক্সেসিভ স্মোকিং করেছেন বা অ্যালকোহলিজমের জন্য বা স্ট্রেসের কারণে কিন্তু বডির মধ্যে বেশ কিছু ভিটামিন ডেফিসিয়েন্সি তৈরি হয়ে যায়। যেরকম দেখা যায় বেশ কিছু ভিটামিন ডেফিসিয়েন্সির ক্ষেত্রে দেখা যায় ভিটামিন সি ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি, বি12, এছাড়াও মিনারেলসের মধ্যে ফলিক অ্যাসিড, আয়রন, এই ডেফিসিয়েন্সিগুলো কিন্তু দেখা যেতে থাকে। সেই জন্য এই ভিটামিনগুলোর আমরা ভিটামিন রিচ যে ফুডগুলো সেগুলো আমরা আমাদের রেগুলার ডায়েটের মধ্যে এনশিওর করব, যাতে এই ভিটামিনস রিচ এই ফুডগুলো যেন আমাদের রেগুলার ডায়েটের মধ্যে থাকে। এবং ভিটামিন ডি এর জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখি, মর্নিং ওয়াক করছেন ওল্ড এজ পিপল, তারা ওই মর্নিং ওয়াকটা শুরু করছে। কেন হচ্ছে? ভিটামিন ডি প্রথমত হচ্ছে ওই মর্নিং সানলাইটের কারণে ভিটামিন ডি এক্সপোজড হচ্ছে শরীরে, আর সেকেন্ডলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল যত বাড়বে, এটা প্রুভেন যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেলের সাথে কিন্তু ওল্ড এজ রিলেটেড যে কমপ্লিকেশনগুলো রয়েছে, যেরকম ডায়াবেটিস, হাইপারটেনশন, হাই কোলেস্টেরল, বডি ওয়েট গেইন, এই জিনিসগুলো আস্তে আস্তে কমতে থাকে। তাহলে সেই লাইফস্টাইল মডিফিকেশনটাও কিন্তু তাদের ক্ষেত্রে করা যেতে পারে। আচ্ছা, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিও দেখা যাচ্ছে, এবং যার জন্য অস্টিওপোরোসিস বা অস্টিওপিনিয়া হওয়ার চান্সটা বেড়ে যায় মিনারেলসের ক্ষেত্রে। আয়রন ডেফিসিয়েন্সি দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়েমেনদের আয়রন ডেফিসিয়েন্সি দেখা যায় আফটার মেনোপজ। যদিও বা তার মানে অ্যাডাল্টহুডে যদিও বা তার আয়রন ডেফিসিয়েন্সি ছিল না, অ্যানিমিয়া ছিল না, বাট স্টিল আফটার মেনোপজ কিন্তু ওল্ড এজে গিয়ে আয়রন ডেফিসিয়েন্সি দেখা যায়। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় মহিলাদের ক্ষেত্রে এই অস্টিওপোরোসিস হওয়ার চান্সটা বাড়ে মিড এজেতে। মহিলাদের ক্ষেত্রে এই টেন্ডেন্সি বেশি। এটা বোধহয় আগেও বলেছিলাম যে যখন পোস্ট মেনোপজ ইস্ট্রোজেন হরমোনটা কমে যাচ্ছে, সেটা কি কাজ করে, আমাদের বোনসের মধ্যে ক্যালসিয়াম ধরে রাখতে পারে না, ভেরি গুড, যার ফলে কিন্তু মহিলাদের ক্ষেত্রে মোটামুটি 45-50 বছরের পর থেকে অস্টিওপোরোসিস হওয়ার চান্সটা বা রিস্কটা অনেক বেশি থাকে। আচ্ছা, নেক্সট এবারে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে মডিফিকেশন অফ ডায়েট। কারণ যদি এমন কিছু স্পেসিফিক কোনো কমপ্লিকেশন দেখা যায়, তাহলে সেক্ষেত্রে তার ডায়েটটাকে আমরা কিভাবে মডিফাই করব। প্রথমত
যদি এরকম থাকছে যে দাঁত পড়ে গেছে বা দাঁত মানে মাড়ি দিয়ে রক্ত বেরোচ্ছে বা মাড়ি খুব দুর্বল, দাঁত নড়ছে, এরকম সমস্যা, বা হয়তো পুরো দাঁত পড়ে গেছে, কেউ হয়তো বাঁধানো দাঁত পড়ে আছে, তাহলে তাদের ক্ষেত্রে ডায়েটটা কিরকম হবে? সফট ফুড হবে, এমন একটা ফুড যেটা ইজিলি সে চিবোতে পারবে। তার জন্য আমরা তাকে ফ্রুট স্মুদি দিতে পারি। যদি সে একদম হোল ফ্রুট চিবিয়ে খেতে না পারে, নরম ফল হলে ঠিক আছে, যদি সে বাকি ফলগুলো চিবিয়ে খেতে না পারছে, তখন তাকে আমরা স্মুদিজ বানিয়ে দিতে পারি। সেই স্মুদিজের মধ্যে আমরা বেশ কিছু দানা, যেরকম চিয়া সিড বা ফ্ল্যাক্স সিড, সেগুলো দিয়ে দিতে পারি। তাহলে সেক্ষেত্রে কার্বোহাইড্রেট, প্রোটিন, মানে আনস্যাচুরেটেড ফ্যাটস, ফাইবার সবটা কিন্তু তাকে আমি একবারে ইনটেক করাতে পারবো। সেকেন্ডলি, যদি দেখা যায় যে কারোর ডাইজেস্টিভ এনজাইম সিক্রেশন কমে গেছে এবং যার ফলে তার ডাইজেশনের ইস্যু আসছে, তাহলে তখন তার ক্ষেত্রে কি হবে? এমন ফুড দিতে হবে যেটা ইজিলি ডাইজেস্ট করা যাবে, এবং ইজিলি ডাইজেশনের মধ্যে ফ্যাটকে আমরা প্রথমেই বাদ দিয়ে দেবো, কারণ ফ্যাট ডাইজেস্ট হতে অনেক বেশি সময় লাগে, তাই ফ্যাটকে বাদ দিয়ে দিলাম। নেক্সট, যদি আমরা সিম্পল কার্বোহাইড্রেটের কথা বলি, তাহলে সিম্পল কার্বোহাইড্রেট ডাইজেস্ট হতে কম সময় লাগে, কিন্তু আমার যদি বডিতে গ্লুকোজের ইনটলারেন্স তৈরি হয়ে গিয়ে থাকে, আমার ব্লাড গ্লুকোজ লেভেল যদি বেশি থাকে বা আমার ওয়েট যদি বেশি থাকে, তখন আমি তাকে অতিরিক্ত সিম্পল কার্বোহাইড্রেট দিতে পারবো না। তাহলে তখন আমাকে কিন্তু সেই ফ্রুক্টোজের উপরে, সিম্পল কার্বোহাইড্রেটের মধ্যে ফ্রুক্টোজ বা এই কমপ্লেক্স কার্বোহাইড্রেটটাই রাখতে হবে। এবার কমপ্লেক্স কার্বোহাইড্রেটে আমরা যেটা বলে থাকি যে কাঁচা খাবার দিতে হবে, সেটা ডেন্টাল প্রবলেমের ক্ষেত্রেও হতে পারে, ডাইজেস্টিভ প্রবলেমের ক্ষেত্রেও। যেটা কাঁচা খাবার দেওয়ার কথা বলি, সেইটাকে শিফট করে আমরা ভেজিটেবলগুলোকে স্টিমড দেব। স্যালাড যেটা সে কাঁচা নিচ্ছিল, সেটাকে হালকা স্টিম করে, সেটা গাজর, বিট সব কিছুকে হালকা স্টিম করে আমরা সেই স্যালাডটা তাকে দেবো। সো এর ফলে সেই খাবারটা সফটও হলো অ্যান্ড দ্যাট উইল বি ইজিলি ডাইজেস্টেবল। ঠিক আছে? নেক্সট, হার্ট ডিজিজের যদি কোনো রকম কোনো প্রাইমারি স্টেজও দেখা যায়, হয়তো মাইল্ড হাইপার টেনশন হয়েছে, তাহলে সেক্ষেত্রেও ফ্যাট রেস্ট্রিকশনটা করতে হবে। নেক্সট, যদি কনস্টিপেশন দেখা যায়, বা কনস্টিপেশনকে আমি অলরেডি দেখছি আমার কনস্টিপেশন নেই, কিন্তু আমি সারাদিন ধরে ভীষণ সেডেন্টারি লাইফ লিড করছি, হয়তো আমার পায়ে এত ব্যথা বা কোমরে এত ব্যথা যে আমি বেশি হাঁটাচলা করতেই পারছি না, তার মানে আমার লাইফস্টাইলটা এমনিই সেডেন্টারি, ডাইজেশনটা এমনিই দেরি করে হবে। তারপরে যদি আবার আমি জল কম খাচ্ছি, তাহলে কনস্টিপেশন হওয়ার একটা চান্স থাকবে। তাহলে সেই জায়গা থেকেও দাঁড়িয়ে কিন্তু আমাকে ফাইবার ইনটেকটা বাড়াতে হবে তখন তার ডায়েটের মধ্যে। নেক্সট, যদি দেখা যায় যে ইনসমনিয়ার টেন্ডেন্সি রয়েছে, এটা ম্যাক্সিমাম বয়স্ক মানুষদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের এটা কমপ্লেন থাকে যে ঘুম খুব একটা ভালো হয় না, ম্যাক্স টু ম্যাক্স হয়তো রাতে 3-4 ঘন্টা ঘুম হলো, তারপরে ঘুমটা ভীষণ ডিস্টার্ব হয়ে যায়, বারবার হয়তো ইউরিনেশনের জন্য উঠতে হচ্ছে বা এমনি ঘুম ধরছে না, এই সমস্যাটা দেখা যায়। তাহলে যখন এরকম ইনসমনিয়ার প্রবলেম হবে, তখন সারাদিনে চা কফির পরিমাণটাকে রেস্ট্রিক্ট করতে হবে, এবং পুরোপুরিভাবে সানডাউনের পর টি, কফি বা এই ধরনের যেগুলো নন কার্বোনেটেড বেভারেজেস রয়েছে, এনার্জি ড্রিঙ্ক যেগুলো, সেগুলোকে একেবারেই অ্যাভয়েড করতে হবে, আর নেওয়া যাবে না। সেকেন্ড কি করতে হবে? ডিনারটা আর্লি কমপ্লিট করতে হবে, এবং ডিনারটা করতে হবে লাইট, যাতে ডাইজেশনের জন্য আমার বডিকে অতিরিক্ত প্রবলেম ফেস করতে না হয়। যদি আমার বডি ডাইজেশনের জন্য অনেক বেশি কাজ করতে থাকে, তখনও আমার ইনসমনিয়ার টেন্ডেন্সি বেড়ে যাবে। সেই জন্য ডিনারটা করব আর্লি, এবং তার সাথে সাথে লাইট ডিনার করব, সেটা আমাকে মেনটেন করতে হবে। নেক্সট, যদি কারোর বোন লসের প্রবলেম বা অস্টিওপোরোসিসের প্রবলেম থাকে, তাহলে আমরা ক্যালসিয়াম রিচ ফুড নেব। ক্যালসিয়াম, এবার ক্যালসিয়াম কোন ফুডগুলোতে বেশি রয়েছে সেটা আমরা মিনারেলস থেকেই জানতে পারবো কোন ফুডগুলোতে বেশি রয়েছে। কারণ ধরুন এরকম রয়েছে যেখানে যে অলরেডি হয়তো বডির মধ্যে অনেক কিছু ডেফিসিয়েন্সি তৈরি হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে সেটাকে কভার আপ করতে হবে। তাহলে তার জন্য সব থেকে ইজি উপায় হচ্ছে ভেজিটেবল নেওয়া, ফ্রুট আর ভেজিটেবল নেওয়া।
বয়সের সাথে সাথে আমাদের যখন অনেক ধরনের মেটাবলিক ডিসফাংশনগুলো তৈরি হচ্ছে, সেটাকে আমি যদি খুব তাড়াতাড়ি ঠিক করতে চাই তাহলে আমাকে ফ্রুট আর ভেজিটেবলের উপরে ডিপেন্ড করতে হবে, কারণ তার থেকেই একমাত্র আমি অ্যান্টিঅক্সিডেন্ট, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, স্পেশালি ভিটামিন সি, এছাড়াও বি কমপ্লেক্স, ভিটামিন এ, মিনারেলসের মধ্যে আয়রন, জিঙ্ক, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, এই এত রকমের মিনারেলস আমি প্লেন্টি অফ অ্যামাউন্টে পাবো এই ফ্রুটস আর ভেজিটেবলস থেকে, যেটা আমার শরীর চটজলদি অ্যাবজর্ব করে নিতে পারবে। তাহলে সেই জায়গাটাকে আমাদেরকে গাইড করতে হবে তাদের। ওকে, এইটুকু বোঝা গেছে? হুম 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 ভিটামিন সি কমে যাচ্ছে, কিন্তু যখন তার ডাইজেশনের সমস্যা যদি থাকে তাহলে তাকে আমি র ফুড দিতে পারবো না, কারণ তার ডাইজেশন আরো মানে নষ্ট হবে, ইনডাইজেশনের প্রবলেমটা আরো বাড়বে, এবং তার ফলে কি হবে, সে একটা ভিটামিনকে নেওয়ার জন্য আমি আরো যা যা খাবার তাকে দিচ্ছিলাম এবং তার মধ্যে যে ভিটামিন বা যে মিনারেলসগুলো ছিল সেগুলোও আর অ্যাবজর্ব হবে না ইনডাইজেশনের কারণে, এবং বডি ডায়রিয়ার মাধ্যমে বা কনস্টিপেশনের মাধ্যমে আবার একটা প্রবলেম ক্রিয়েট করবে। সেই জন্য তাকে আমাকে স্টিম দিতে হবে, ঠিক আছে? তারা দিতেই পারবে। এবার ধরুন আমি যদি চাইছি যে স্পেশালি আমার তো ভিটামিন সিটা তো আমার কম পড়ে গেল, স্টিম দিচ্ছি মানে, তাহলে ভিটামিন সিটা আমি কিভাবে নেব? তখন আমি ওই প্লেন লেবু জল নিতে পারি, বা আমলকি ভিজিয়ে সেই জলটা প্লাস আমলকির জুস সেটা আমি নিতে পারছি, তাহলে সেগুলোতে তো আমি ভিটামিন সি এনাফ অ্যামাউন্টে পেয়ে যাব। তাহলে আমার ওই খাবারের মধ্যে থেকেই ভিটামিন সিটা নিতে হবে, এই প্রয়োজনটা থাকবে না। বোঝা গেল? হুম 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 ক্যালসিয়ামযুক্ত খাবার দিতে হবে, কারণ যাতে করে আর না হয়, প্রিভেনশনের জন্য। যেটা হয়ে গেছে সেটাকে আপনি কিওর করতে পারবেন না, কিন্তু আপনি প্রিভেনশনের জন্য, কারণ আমি যদি একই রকম লাইফস্টাইল মেনটেন করে যাই তাহলে তো আমার আরো হার্ট মানে হয়ে যেতেই থাকবে তাতে। হুম 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 ধীরে 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 হবে, কিন্তু ওটা খুব রেয়ার, খুব রেয়ার হয়। হুম 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 আরো বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে ওই জিনিসটা। আচ্ছা, যিনি তখন আমায় প্রশ্ন করছিলেন ওই এজ অনুযায়ী কি রকম খাবার তাহলে দিতে হবে, তার কাছে কি ক্লিয়ার হয়েছে? হুম হুম বলুন। হুম হুম থাইরয়েডের ভিডিও দেখুন, থাইরয়েডের সম্পর্কে পড়িয়েছিলাম তো। হুম 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবেই রাখুন, এবং তার সাথে চেষ্টা করুন আরো একটু সবজির পরিমাণটাকে বাড়ানোর জন্য, ঠিক আছে? হুম হুম পরিমাণটা, সবজির পরিমাণটা বাড়ান। হ্যাঁ, ওটাই মানে ওটাই হচ্ছে একমাত্র জিনিস থাইরয়েডের ক্ষেত্রে। আর সেকেন্ড হচ্ছে স্ট্রেস কম নিতে হবে। হুম হুম
সাচ ডায়েটারি ম্যানেজমেন্ট তো এইভাবে কিছু হয় না, যখন আমি অ্যাজমা পড়িয়েছিলাম তখনও বলেছিলাম যে ওরকম ম্যানেজমেন্ট কিছু হয় না, কিন্তু আমরা তাকে এমন খাবার দেবো যেটাতে তার ইমিউনিটিটা বুস্ট আপ করা যাবে। তাহলে কি হবে, এই যে মিউকাসটা জমে যাচ্ছিল, অ্যাজমা মানে তো অতিরিক্ত ওই শ্বাসনালীতে অতিরিক্ত পরিমাণে মিউকাস ট্রানজিশন হচ্ছে, তাহলে সেইটার পরিমাণটা আস্তে আস্তে কমানো যাবে। আর প্রচুর পরিমাণে জল নিতে হবে, আর বডিকে ডিটক্সিফিকেশনের জন্য ফাইবার নিতে হবে, তাহলে মিউকাসটাও এক রকমের টক্সিন, সেটাও শরীর থেকে তাহলে বেরোতে পারবে। ওকে, হ্যাঁ 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 বলুন। সব ফল, ফল নিয়ে কোনো মানে রেস্ট্রিকশন নেই আপনার, ঠিক আছে, আপনি যে কোনো ফল নিতে পারেন, সব সব খাওয়া যাবে, সমস্ত ফলই আপনি নিতে পারবেন, ফলের কোনো রেস্ট্রিকশন নেই। বলুন বলুন। বলুন। হুম 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 কারণ ওই জায়গাটা ফুলে যাচ্ছে মানে হচ্ছে প্রথমত ব্লাড ফ্লো কমে যাচ্ছে শরীরে। হ্যাঁ, প্রথম যেটা মেনটেন করতে হবে আপনাকে, আপনার মানে স্টুল ক্লিয়ারেন্স, বাউল মুভমেন্টটা যাতে রেগুলার প্রপারলি হয় সেটা আপনাকে মেনটেন করতে হবে, সেটার জন্য যারা ফুড প্যাটার্ন এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেটা করতে হবে। সেকেন্ড হচ্ছে ওয়াটার ইনটেক, কারণ বডির মধ্যে ব্লাড ফ্লো যদি কমে যায় তাহলেই কিন্তু টক্সিনগুলো একটা জায়গাতে গিয়ে জমে যাবে, টক্সিনগুলো যখন একটা জায়গায় গিয়ে জমে যাচ্ছে তখন সেই জায়গাটাতে ইনফ্লামেশন তৈরি হচ্ছে এবং ব্যথা হচ্ছে, লাল হয়ে যাচ্ছে বা টনটন করছে, এরকম বেশ কিছু কমপ্লিকেশন তখনই দেখা যাবে। বোঝা গেছে? অ্যাজমার ক্ষেত্রে বললাম যে অ্যাজমার ক্ষেত্রে মেইন জিনিসটা কি হয়, আমাদের যে শ্বাসনালীটা রয়েছে ওখানে মিউকাস জমে যায় বেশি। হ্যাঁ, এবং সেটাকে মানে বডি থেকে বের করতে হবে, আলটিমেটলি এটাই বিষয়। তাহলে বের করার জন্য ডিটক্সিফিকেশন করতে হবে আমাদেরকে, বডির একটা প্রপার ডিটক্সিফিকেশন এবং প্রচুর পরিমাণে জল ইনটেক করতে হবে। আর আমাদের ইমিউন সিস্টেমটা যাতে ভালোভাবে বুস্ট আপ হতে পারে তার জন্য ইমিউনিটি বুস্ট আপ করার জন্য যে ফুডগুলো সেইগুলোর ইনটেকটা বাড়িয়ে রাখতে হবে আমাদের সবসময়, এবং যতটা সম্ভব একটু এনভায়রনমেন্টাল যে পলিউশনগুলো রয়েছে সেগুলোর থেকে নিজেকে একটু প্রোটেকশন দিতে হবে, হয়তো নাক মুখ বন্ধ করে রাখলাম, কোনো একটা কাপড় দিয়ে ঢেকে রাখলাম, মাস্ক পরে থাকলাম, এই জিনিসগুলো করতে হবে নিজেদের দিক থেকে প্রোটেকশনের জন্য। ঠিক আছে? আর কোনো প্রশ্ন এই টপিকটা নিয়ে? আচ্ছা, হ্যাঁ হুম হুম সেটা তাহলে ডিপেন্ড করছে স্ট্রেস লেভেল কিরকম আছে। হুম হুম তাহলে রাতের দিকে ওই ডিনার টাইমটা যেটা বললাম, ডিনার টাইমটাকে আর্লি করতে হবে এবং সেই সময় ওমেগা 3 রিচ কিছু রাখতে হবে, সেটা ওমেগা 3 সাপ্লিমেন্টেশন হতে পারে, ওমেগা 3 ফুড হতে পারে, এই জিনিসগুলোকে রাতে মানে ডিনার টাইমে রাখতে হবে। সি ফুডের দরকার নেই, ফ্ল্যাক্সিড নেবে।
আচ্ছা, আর আর কোনো প্রশ্ন কারোর এই টপিক রিলেটেড? ঠিক আছে, তাহলে আজকের মতন ক্লাসটা এখানে এন্ড করি। ঠিক আছে, নেক্সট দিনকে আমরা আরেকটা টপিক নিয়ে হ্যাঁ বলুন। হুম 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 অ্যাকচুয়ালি এইগুলোই হচ্ছে সিলেবাসের বাইরে, কারণ আপনারা দেখুন আপনারা যে বইগুলো পেয়েছেন, সে মানে যে বইটা আপনাদের কাছে রয়েছে তার মধ্যে কিন্তু এই জিনিসগুলো ইনক্লুডেড নয়, বাট স্টিল আপনারা হ্যাঁ নেই, কিন্তু যেহেতু আপনারা প্র্যাকটিস করবেন, তো প্র্যাকটিস করার জন্য এই জিনিসগুলো জানাটা প্রয়োজন। ওই কারণেই যেগুলো যেগুলো মনে হচ্ছে যে আপনাদের দরকার, মানে যেগুলো আপনাদের প্র্যাকটিক্যাল লাইফের জন্য লাগবে, সেই জিনিসগুলোই করানো হচ্ছে। ঠিক আছে। হুম 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 আপনাদের তো ইন্টার্নশিপ ক্লাস হবে, মানে আপনাদের তো এবার প্র্যাকটিক্যাল নলেজের উপরে ক্লাস হবে। হুম 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 হ্যাঁ হ্যাঁ, আপনাদের তো মানে এই থিওরি ক্লাস শেষ মানে যে আপনাদের ক্লাস শেষ বা আমার সাথে ইন্টারাকশন শেষ সেটা নয়, আপনাদেরকে আবারও আমার মুখ দেখতে হবে ইন্টার্নশিপ ক্লাসের জন্য। না না না, সেরকম মানে বলার মতো কিছুই নেই, বলার মতো কিছু নয়। আমরা আবার তো ক্লাস করব, আমরা ইন্টার্নশিপ ক্লাস প্র্যাকটিক্যাল নলেজের যে ক্লাসগুলো সেগুলো আমার সাথেই হবে। অনলাইন অনলাইন। একদম একদম। হুম 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ক্লাসটা এন্ড করছি এখানে। ঠিক আছে, আর তো আশা করি কোনো প্রশ্ন নেই কারণ, তো আমি ক্লাসটা এখানে এন্ড করছি। নেক্সট দিনকে আবার দেখা হচ্ছে। হুম।